আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। শুরুতে আমরা তাদের সঙ্গে পরিচিত হব। ডানে রয়েছেন ইলিয়াস খান, উপদেষ্টা সম্পাদক ডেইলি টাইমস অব বাংলাদেশ এবং সাবেক সাধারণ সম্পাদক বাংলা জাতীয় প্রেস ক্লাব, এবং এরপর রয়েছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, রাজনৈতিক বিশ্লেষক, এবং এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হবে রাজনৈতিক বিশ্লেষক এবং সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার। আমরা একটু আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যেটি আসলে মানুষের মনে প্রায় আমরা শুনি। 5 আগস্ট পরবর্তীতে অনেকবার শুনেছি, এখন আবার শুনছি। সেটি হচ্ছে নির্বাচন নিয়ে। সময় মতো নির্বাচন হবে তো? ভোট গ্রহণ 12 তারিখ হবে তো? আজকেও প্রধান উপদেষ্টা বলেছেন 11 কিংবা 13 ফেব্রুয়ারি না, 12 ফেব্রুয়ারি হবে নির্বাচন। এটি নিয়ে আসলে আলোচনা করতে চাই যে নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে দেশ, তফসিল ঘোষণা হয়েছে, তারপরেও কেন নির্বাচন নিয়ে শঙ্কা? আমি প্রথমেই ইলিয়াস খান আপনার কাছে জানতে চাই। প্রধান উপদেষ্টা আজকেও বললেন, কেন আসলে এবার বারবার মনে করায় দিতে হচ্ছে, কেন শঙ্কার জায়গাটা কি আসলে? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন রাজ্জাকী ভাই। এটি এক ধরনের ন্যারেটিভ তৈরি করে কিছু কিছু লোক যারা নির্বাচনটি চায় না। এটা এক ধরনের উইশফুল থিঙ্কিং থেকে বলা হচ্ছে আচ্ছা, যে একটি পক্ষ আছে তারা চায় না বাংলাদেশের নির্বাচনটি হোক, বাংলাদেশে একটি সমস্যা লেগে থাকুক। নির্বাচন কেন হবে না আপনি বলুন? সরকার ডিটারমাইন্ড, নির্বাচন কমিশন ডিটারমাইন্ড, সেনাবাহিনী ডিটারমাইন্ড, রাজনৈতিক দলগুলো যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, বিএনপি, জামায়াত সহ অন্য যে দলগুলো আছে তারাও নির্বাচনের প্রশ্নে ডিটারমাইন্ড। তা কেন এই প্রশ্ন আসছে যে নির্বাচন হবে কিনা? আপনি বলবেন আইন শৃঙ্খলা। এর আগে বাংলাদেশ তো স্বর্গ ছিল না যে কোনো হত্যাকাণ্ড নাই, মারামারি নেই, কাটাকাটি নেই, এরকম তো ছিল না। আগেও মারামারি কাটাকাটি হয়েছে না? সবসময় হয়েছে। আর বড় কথা হচ্ছে নির্বাচন ছাড়া তো আপনার গণতন্ত্র উত্তরণের কোনো বৈধ পথ নেই। আপনার সামনে একটি পথ, এবং এবারে নির্বাচনটি একটু ভিন্ন প্রেক্ষাপটে হচ্ছে। আপনি জানেন যে গত 15.5 বছরের ফ্যাসিস্ট শাসনকালে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটিক মানুষ ভুলতে বসছিল। মানুষ ধরুন শুধু পার্লামেন্ট নয়, স্থানীয় সরকার নির্বাচন, ট্রেড বডি নির্বাচন, প্রফেশনাল বডি নির্বাচন, কোথাও কোনো নির্বাচন ছিল না। একটি জেনারেশন জানেই না যে নির্বাচন কি। ধরুন যাদের বয়স 38 থেকে 42, তারা যখন ভোটার হয়েছে তারপর থেকে আর বাংলাদেশে কোনো নির্বাচন নাই। সুতরাং তারা তো ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, এবং নির্বাচনের ট্রেন কিন্তু চলতে শুরু করেছে এবং অনেক দূর এগিয়েও গেছে। এটা গন্তব্যে যাওয়া ছাড়া কোনো গত্যন্তর নেই, গন্তব্যে যেতেই হবে। ওই টুকটাক ঝামেলা সৃষ্টি করে কেউ কেউ চায় নির্বাচনটি একটু বানচাল করি বা নির্বাচন যাতে যত সময় না হয়, এই জন্য তারা এক ধরনের কথা ছড়াচ্ছে ফেসবুকে সব বিভিন্ন কি বলে যে ইলেকট্রনিক মাধ্যমে, তারপরে মানুষের মধ্যে এগুলো ছড়িয়ে দিতে চাচ্ছে। বাট এটি আমার মনে হয় এটি কোনো কারণ হবে না। কারণ কি? এটা আমার একটু জানতে ইচ্ছে করে। এই যে মানুষ মারা যাচ্ছে, এই জন্য মানুষ তো নিশ্চয়ই মারা যাচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। বাট মানুষ কি বলে যে নির্বাচন ছাড়া তো আপনার কোনো উপায়ন্তর নেই। গণতন্ত্রের যে উত্তরণ ঘটাতে হয়, নির্বাচন আপনার হতেই হবে। এবং সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচন যাতে সুষ্ঠু অবাধ হয় সেই জন্য প্রচুর সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাট এই সুযোগে আমি বলে রাখি, জি, নির্বাচন কিন্তু শুধু সরকার যদি সুষ্ঠু চায় তাহলে হবে না, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব পালন করতে হবে। একটি কেন্দ্রে ধরুন 5,000 ভোটার, সেখানে এই ভোটারদের সঙ্গে আরও 2,000 লোক দেখতে যায় নির্বাচন। কারণ আমাদের দেশে কিন্তু নির্বাচনটি উৎসব। 7,000 লোক যদি আপনি কয়জন সিকিউরিটি দিয়ে নিয়ন্ত্রণ করবেন? রাজনৈতিক দলগুলো যদি সেই দায়িত্ব না নেয়, পরস্পরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ না রাখে, তাহলে তো নির্বাচনে নানা সমস্যা হতে পারে, ভোটদানে নানা সমস্যা হতে পারে, নির্বাচনে অবাধও না হতে পারে। বাট আমি মনে করি সরকারের সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোকেও একটি বড় ভূমিকা পালন করতে হবে। কারণ বাংলাদেশের রাজনীতি কিন্তু এক ধরনের চেঞ্জ হয়ে গেছে, সে আগের রাজনীতি কিন্তু আর চলবে না। রাজনৈতিক দলগুলো কি ভোট চাচ্ছে না? তারা তো চাচ্ছে। সেটাই তো আমি বললাম। তাহলে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি বলি, আদার্স বলি, সে নির্বাচনের পথে হাঁটার জন্য নিশ্চয়ই তারাও তো সহযোগিতা করবে। হ্যাঁ, করা তো উচিত, কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতি আমরা জানি অতীতে জি, কেন্দ্রে কেন্দ্রে মারামারি কাটাকাটি সবসময় হয়েছে কিন্তু। বাট আমি যে কথাটা একটু আগে বললাম যে এবারে রাজনীতি একটু ভিন্ন রকম হবে। আগে যেমন রাজনীতিবিদরা যা ইচ্ছে তাই করতে চাইতেন, গায়ের জোরে শাসন কায়েম করতে চাইছেন, আগামী দিনে বাংলাদেশে কিন্তু এগুলো চলবে না। কারণ আপনি দেখুন এবারে যে শিক্ষার্থীরা আন্দোলন করেছে, জি, আমাদের মনে আছে তাদের বয়স ধরুন 17 থেকে 25 বা 26, 27 এরকম। এবং এরা কিন্তু আগামী 30 বছর রাজনীতি করবে বা রাজনীতি সচেতন থাকবে।
সুতরাং শেখ হাসিনাকে দিয়ে রাজনৈতিক নেতাদেরকে শিক্ষার সুযোগ আছে যে দুর্বিনীত শাসন যে শেষ হবে এটি কিন্তু 4-5 তারিখ সকালে অনেকে চিন্তা করেননি, কিন্তু তার কিন্তু বিদায় হয়েছে। এবং এই ভূখণ্ডে তার মতো বিদায় আর একজনের হয়েছিল, লক্ষণ সেন। তিনি পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছিলেন, তিনিও পালিয়ে গেছেন। এই ভূখণ্ড থেকে 800 বছরে দুজন শুধু পালিয়ে গেছেন। কত বড় আর্মি তার, সব কিছু তার, পুরো রাষ্ট্রযন্ত্র তার পক্ষে, তিনি কিন্তু টিকতে পারেননি। সুতরাং এর রাজনীতিবিদদের জন্য লেসন। ওকে, আমি একটু আবু হেনা রাজ্জাকি ভাই, ইলিয়াস ভাইয়ের মানে বক্তব্য ধরেই বলি যে তিনি আসলে বলেছেন যে নির্বাচন নিয়ে শঙ্কার দুটি গ্রাউন্ড। একটি হচ্ছে কেউ কেউ নির্বাচনকে বন্ধ করার জন্য প্রোপাগান্ডা ছড়াচ্ছে, আরেকটি হচ্ছে উইশফুল থিঙ্কিং থেকে। আপনি এর বাইরে শঙ্কার কোনো জায়গা দেখেন কিনা? ধন্যবাদ আমার অত্যন্ত প্রিয় ইলিয়াস ভাই এবং আপনার দর্শক শ্রোতাকে। না, ইলিয়াস ভাই যে কথাটা বলছে যে নির্বাচন দরকার, নির্বাচন অবশ্যই দরকার, এটা নিয়ে কোনো ডাউট নেই। এটা নিয়ে কোনো ডাউট নাই। এই নির্বাচন কিন্তু 16 বছরও আমরা চাইছি, ওটা নিয়েও ডাউট ছিল না। আজকে এই টার্মোয়েল, একটা ভাঙা 16 বছরের নির্যাতনের পর, যেখানে সব প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাওয়ার পর জি 15-16 মাসে যেভাবে নির্বাচন করছে, এটা আমার কাছে একটা বিরল ঘটনা। অফকোর্স আমি নির্বাচন চাই, কিন্তু নির্বাচনের আগে কিছু প্রিকন্ডিশন আছে। নির্বাচন কিন্তু একমাত্র সমাধান নয়, শুধু নির্বাচন হয়ে গেলেই হবে একমাত্র সমাধান নয়। নির্বাচনের উদ্দেশ্য কি? নাম্বার 1, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, নাগরিক অধিকার ফিরিয়ে আনতে হবে। আপনি শুরুর থেকে তো সেটা দেখতে হবে। আজকে যদি ইলিয়াস ভাই প্রধানমন্ত্রী হন, উনি যে দল থেকেই হোক, উনি কিন্তু তখন দলের প্রধানমন্ত্রী থাকবেন না, কিংবা একটা মন্ত্রী হইলে শুধু দলের মন্ত্রী থাকবেন না, মন্ত্রী থাকবেন গোটা দেশের 18 কোটি জনগণের। হোম মিনিস্টার একজন হয়, সে যে দলেরই হোক, মন্ত্রী হয়ে যাওয়ার পর সবার। যখন আপনি দাবি করবেন, ধরুন আমি একটা ঘটনা বলি, যে ওই যে কে মারা গেল, ডাবলু হত্যা হইল এই যে কাস্টডিতে, বিএনপির একজন স্বেচ্ছাসেবক দলের বোধহয়, না আমি ঠিক মানে ওইটা ঢাকার বাইরে, এটা ওটা হওয়ার পর কিন্তু আমাদের বিএনপির পক্ষ থেকে মহাসচিব সাহেব সেনা প্রধানের হস্তক্ষেপ চাইছেন। আমি যৌক্তিক মনে করি, হস্তক্ষেপ চাইছেন। একজন লোক কাস্টডিতে মারা যাবে, মারা না গেলেও যদি আপনি কাস্টডিতে নিয়ে নির্যাতন করেন কিংবা অযৌক্তিকভাবে নেন, আপনি প্রতিবাদ করতে পারেন। এবং এই যে করলো এবং মারা গেল, এটা কিন্তু একটা সিনারিও যে কি অবস্থা চলছে। পাশাপাশি আমরা যদি আরেকটা জিনিস নিয়ে আসি, সুরভিকে যখন গ্রেফতার করা হইল এবং তাকে যখন ম্যাজিস্ট্রেট প্রডিউস করা হইল, তাকে 21 বছর লিখে দেওয়া হইল, পরে প্রমাণ হইল 17 বছর। ওই সময় এনআইডি পায় নাই, এনআইডির দরকার নাই, সে তো কলেজে পড়ে, মেট্রিক সার্টিফিকেট ছিল, নয় জন্ম নিবন্ধন ছিল, কেউ তা দেখে নাই, ম্যাজিস্ট্রেট সাহেবও দেখেন নাই, প্রশ্নটা রেজ করেন নাই। কিন্তু সেইটা নিয়ে কি কথা বলছি আমরা? এরকম বড় রাজনৈতিক দলের ব্যক্তি, উনি তো মন্ত্রী হলে সবার জন্য মন্ত্রী হবেন, সুতরাং এই কথাটা বলা উচিত ছিল। তাহলে ম্যাজিস্ট্রেট সাহেব যখন তাকে রিমান্ডে দিয়ে দিচ্ছে, আইও বলতেছে আমরা এনআইডি পাই নাই, তো পাইনি তো তামাশা না, মেট্রিক সার্টিফিকেট তো আছে, সেগুলো আপনি দেখলেন না। এটা দিকে আমি চিত্র বুঝাচ্ছি যে তাহলে আইন শৃঙ্খলাটা পক্ষপাতিত্ব কিভাবে করে কিংবা চলতেছে কিভাবে। কারণ এই গণতন্ত্রের জন্য আপনার লেভেল প্লেইং ফিল্ড ম্যান্ডেটরি। আরেকটা বিষয় আছে, অস্ত্র উদ্ধার প্রসঙ্গ। অলরেডি আমি দেখলাম একটা রিড করছে 5000 কত অস্ত্র নাকি লুট হয়ে গেছে। তা আপনি মাঠে অস্ত্র উদ্ধার এখন পর্যন্ত কিছুই হইল না। তো অস্ত্র উদ্ধার যদি আজকে হাদি নিশ্চয়ই কোনো সরকারি লাইসেন্সদারি রিভলভারের গুলিতে মারা যাননি, মারা গেছেন একটা অবৈধ অস্ত্রের গুলিতে। তো এই অবৈধ অস্ত্র তো উদ্ধার করা জরুরি। আপনি মারা যাওয়ার পর তারে গিয়ে আমি অমুক টাওয়ার বানাই, তার নামে দ্যাট ইজ সেকেন্ডারি ইস্যু। পারছে না কেন? পারছে না মানে আপনি উদ্ধার করছেন না, কেন করছে না? এখন তো সেই প্রশ্ন, এখন যে উদ্ধার করছে না হয়তো হচ্ছে কম পরিমাণে। আপনি আমরা তো রেটটা দেখি রে ভাই, আপনি বলছেন প্রতিদিনই আমরা পাচ্ছি। পরিমাণ কম না বেশি, ইম্যাটেরিয়াল কোশ্চেন, আমরা তো দেখি না, আমরা মঙ্গল গ্রহে থাকি, কি রিপোর্ট হচ্ছে? এখন বলতেন হচ্ছে না কেন? ইউনুস সাহেবকে প্রশ্ন করেন, রাজনৈতিক দলরাই প্রশ্ন করুক না,
যে আপনি অস্ত্র উদ্ধার হচ্ছে না কেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত কালকেও বলেছে, ঠাকুরগাঁয়ে যখন বলেছে, এটা নিয়ে সে উদ্বেগ প্রকাশ করেছে, অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে না কেন, সরকারকে ব্যর্থও বলছে এই জায়গা থেকে। ভাই আমার প্রশ্নটা ওখানে নয়। তাহলে আপনি সরকারকে ব্যর্থ বলে আপনি একটা ব্লেম দিয়ে চলে যাচ্ছেন কেন? ইউ জাস্ট মিট হিম অ্যান্ড আস্ক হিম, উদ্ধার হচ্ছে না কেন? তাকে বলতে হবে কি আপনি কি ওদেরকে নিষেধ করছেন, নাকি আপনি বলার পর শোনে না? এই প্রশ্ন করার অধিকার আছে। আর বাংলাদেশে ইউনূস সাহেব যে কায়দার সরকার হয়ে বসে রয়েছে, যে কেউ নিয়ে এই প্রশ্ন করতে পারে, কারণ তারা অথর্ব, সুদখোর, এনজিও সরকার এমন কিছু নাই, বলে না। সুতরাং আমি মনে করি নৈতিক দায়িত্ব যে আপনি অস্ত্র উদ্ধার করতে গিয়ে নিষেধ করছেন কিনা, কিংবা উদ্ধার করলে আপনার কথা শুনছে কিনা। আনেন না দুইটা উত্তর, কেন আনতেছেন না? এইবার আসেন, এখন আসেন নির্বাচনের উদ্দেশ্য কি? যেহেতু নির্বাচন নিয়ে কথা হয়েছে, কেউ চায় কেউ চায় না, এটা বোঝা যাচ্ছে। কারা চায় না আর কারা চায়? নির্বাচনের প্রধান উদ্দেশ্য কি শুধু গণতন্ত্র ফেরত? না, আরেকটা বলে নাগরিক অধিকার ফিরিয়ে আনা। নাগরিক, তাহলে সব যদি আপনি মিলান, তাহলে এগুলো রিলেভেন্ট। আপনার লেভেল প্লেইং ফিল্ড রিলেভেন্ট, আপনার অস্ত্র উদ্ধার রিলেভেন্ট। এটা যখন হয় নাই, তারপরও নির্বাচন মানে কি? শুধুই কি ইউনূস অপসারণ? যদি ইউনূস অপসারণই লক্ষ্য হয়, তাহলে আমি বলে দিচ্ছি আপনাকে, ইউনূস অপসারণ করতে হলে যে দলের আন্দোলনে ইউনূসের অপসারণ হবে, সেই দলকে আন্দোলন করবে। কারণ আপনি যদি আন্দোলন করে অপসারণ করে দেন আর নির্বাচন না দিয়ে দুদিনে চলে যান, কথার কথা বলছি, লোকসান হবে কার? যারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে তাদের। সুতরাং আন্দোলন করে ইউনূস সাহেবকে তাড়াবে না, নির্বাচনটা জরুরি, কারণ আমি কোনোভাবে ক্ষমতায় যেতে চাই। দ্বিতীয় কথা আসেন, কেন লেভেল প্লেইং ফিল্ড নাই এবং নির্বাচনে কি হবে সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, পতিত সরকারকে যারা তাড়াইছে, সব দল ক্লেম করে তাড়াইছে, শত্রু কিন্তু শুধু এনসিপি। আমরা যে রেটে দেখতেছি, শত্রু যদি এনসিপি হয়, তাহলে পতিত সরকারের অন্যতম শত্রু এনসিপি। এইবার আসেন, আপনি কি সম্প্রতি দেখছেন ওই যে আমাদের আব্দুল মোমেন সাহেবের একটা ইন্টারভিউ দিছে? আপনি যদি না থাকে দেখে নিয়েন। আচ্ছা, সেখানে সে বলছে 8 মাস সে দেশে ছিল, 8 মাস পরে সে পালাইছে, দেশ থেকে বের হয়ে গেছে। সে পরিষ্কার বলছে সরকারের তরফ থেকে সরকারের কর্মকর্তারা তাকে সাহায্য করেছে। সে 6 বার সিম পাল্টাইছে, কোন কোন জায়গায় কিভাবে ছিল, 6 বার সিম পাল্টাইছে, এবং সরকারি লোকজন, প্রশাসনের লোকজন তাকে সহযোগিতা করছে। তাহলে যেই পতিত সরকারের শত্রুপক্ষ এনসিপি, সেই পতিত সরকারের লোককে এখনো প্রশাসন বাইরে বের হওয়ার সুযোগ দিচ্ছে। উনি 8 মাস পরে গেছে, মানে এখন তো 6-7 মাস আগে গেছে। তার মানে প্রশাসন এখনো এনসিপি জোটের বিরুদ্ধে। আচ্ছা, আমরা এই জায়গাটায় আমরা যদি একটু রাজ্জাকি ভাই আপনাকে রাখি, আমরা আবার আসবো এই আলোচনায়। আমাদের মাঝে ইতিমধ্যে এসেছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আশরাফ কায়সার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম যে বিষয়টি, যে নির্বাচন ঘনিয়ে আসছে, কিন্তু নির্বাচন নিয়ে শঙ্কাও তৈরি হচ্ছে। এখনো কেন শঙ্কা? দেখুন, অনেক দিন পরে নির্বাচন, তো কাজেই আমরা অনেকেই হয়তো বলছি যে লেভেল প্লেইং ফিল্ড নেই, তারপরে প্রার্থীর বৈধতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আপনি যেরকম দেখতে পেলেন পোস্টাল ব্যালট নিয়ে যা দেখতে পেলাম, প্রতিটা স্টেপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কেননা আপনাকে একটা ক্রেডিবল ইলেকশন করতে হবে। এখন কোনো শক্তি আছে নির্বাচনটি হোক, এটি এখনও চায় না, কেননা তারা মনে করছে তারা ক্ষমতায়, এবং তাদের এক ধরনের প্রভাব বলয় তৈরি হয়েছে এই দুর্বল সরকারের সাথে। সরকারটি যদি সবল হতো তাহলে এই প্রশ্ন কিন্তু উঠতো না। সরকারটি সবল হলে কিন্তু গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষার যা ঘাটতি রয়েছে সেই জায়গাগুলোতে সরকারকে আপনি দেখতে পেতেন। দেখুন, সরকারের সক্ষমতা দারুণভাবে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন যদি ঠিক মতো না হয়। এখন নির্বাচনে আমরা গণ অভ্যুত্থানে যে যাই চাই না কেন, নির্বাচনে ক্ষমতায় যেতে চাচ্ছি। আপনি জোটগুলোর মধ্যে চরিত্র, কথা বলার ভঙ্গি, জোটের যে বিন্যাস, তাতে কিন্তু ক্ষমতার রাজনীতির একটা জোট তৈরি হয়েছে। এখানে নৈতিকতা কম, এখানে আপনার ওই যে জনগণের রাজনীতির কথা আমরা বলি, নতুন বন্দোবস্ত, এগুলো কিন্তু আপনি এখন আর শোনেন না। নতুন বন্দোবস্ত নাই, এবং জবাবদিহিতা, জনতার রাজনীতি, ক্ষমতার নয়, এই যে কথাগুলো বলছিলাম, আমরা তো একটা বড় পরিবর্তন চাচ্ছিলাম রাজনীতির সংস্কৃতির। কেননা রাষ্ট্রের সংস্কার যেরকম জরুরি, দেখুন রাষ্ট্র তো চালাবেন রাজনীতিবিদরা, কাজেই তার ভিতরে যদি দলের সংস্কার না হয়, ব্যক্তির মানসিকতার সংস্কার না হয়, আপনি সংবিধানে
সংস্কার করে তার কতটা গ্যারান্টি নিশ্চিত করতে পারবেন। কাজেই আমি মনে করি যে খুবই আর মাত্র 4 সপ্তাহ রয়েছে। এই সময়গুলোতে আরও একটি ঘটনা হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের ব্যাপার রয়েছে। তো গণভোটের আমার ধারণা যারাই জুলাই আগস্টের আশা আকাঙ্ক্ষার সাথে একমত, তারা নিশ্চয়ই চায় একটি পরিবর্তিত বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ, এবং সেই ক্ষেত্রে হ্যাঁ ভোটের পক্ষেই কিন্তু সবার থাকার কথা। তবে একটি গণতান্ত্রিক শাসনে কোনো মানুষের যদি মনে হয় তিনি এই সংস্কারগুলো চান না, তিনি চান অতীতের খারাপ শাসন, তিনি চান ফ্যাসিস্টের উদয় হোক, তাহলে কিন্তু সেদিকে যেতেই পারে। এটি একটি বড় প্রক্রিয়া। নির্বাচন কমিশন এখনও এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে আমার মনে হয় না। তাদের কোনো কোনো আচরণে মনে হয় তারা এখন আরও কিছু রিহার্সেল করতে পারলে 300টি আসনে নির্বাচনের সময় তাদেরকে আর একটু ভালো দেখাবে। ইলিয়াস ভাই, আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। সেটি হচ্ছে, আপনি এর আগে বলছিলেন যে দুটি কারণে আপনার কাছে মনে হয় নির্বাচন নিয়ে শঙ্কা আছে। শঙ্কা তৈরি হয় বা মানুষ ভাবে, সেটি একটা ওয়েল উইশিং এর জায়গা থেকে শঙ্কা হয়তো প্রকাশ করে। আরেকটি বলছিলেন যে যারা আসলে পতিত সরকার, তারা প্রোপাগান্ডা ছাড়াচ্ছে যেন নির্বাচনটা না হয়। সেই সঙ্গে আরেকটি পয়েন্ট বললেন আবু হেনা রাজ্জাকি ভাই, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা। এবং আরেকটি পয়েন্ট আশরাফ কায়সার ভাই বললেন যে যারা আসলে মনে করছেন তারা এখনই ক্ষমতায় আছেন, তাদেরও তো নির্বাচন দরকার নেই। আপনি এই নতুন দুটি পয়েন্টের সাথে একমত কিনা? না, অনেকে তো সরকারে না থেকে ক্ষমতা এনজয় করছে, বিভিন্ন জায়গায় আমরা দেখি বিভিন্ন সময়ে। সেটা অ্যাডভাইজাররা ছাড়া আর কারা? আরও আছে রাজনৈতিক দল, আমি এখানে নাম বলতে চাই। আচ্ছা, ক্ষমতায় না থেকেও একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনি একটু খোঁজ করলেই জানতে পারবেন, এবং অনুষ্ঠান যারা দেখেন তারাও বুঝতে পারবেন। সুতরাং তারা চায় নির্বাচন পরে হোক, কারণ তারা তো এত ক্ষমতা কোনোদিন এনজয় করেনি, এখন যেভাবে করছে। হ্যাঁ, এই যে যা ইচ্ছা, যার বিরুদ্ধে ইচ্ছা করলাম আমি মব লাগিয়ে দিলাম, আপনাকে আমার পছন্দ হয় না, আপনাকে অনেকে কয়েকদিন বলেছে মব জাস্টিস। আসলে এটা মব জাস্টিস না, মব ভায়োলেন্স। কোনো সভ্য গণতান্ত্রিক দেশে কিন্তু এ ধরনের হতে পারে। এই যে দেখুন, আমি নামই বলি, যে প্রথম আলো পুড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, প্রথম আলো শেষ, এখন ডেইলি স্টারে যান। ডেইলি স্টারে গিয়ে সেটিকে ধ্বংস করে দিয়েছে। আমার সহকর্মীরা অনেকে সেখানে ছাদের উপর 5-6 ঘন্টা, নিচে আগুন এবং মব সন্ত্রাসীরা, আর উপরে ছিলেন আমার সাংবাদিক বন্ধুরা। একটা ভীতিকর দৃশ্য। এবং একটু আগে ভাই বলছে দুর্বর্ষতা, সেখানে যে কয়জন মব সৃষ্টিকারী এসেছিলেন তার চেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশি ছিল। 1 থেকে 500-র বেশি না। কিন্তু আমরা কিন্তু কোনো অ্যাকশন দেখিনি। এটা দুর্ভাগ্যজনক। এই একটা প্রশ্ন ছিল। আর একটা কি আপনার প্রশ্ন ছিল? আর একটা প্রশ্ন ছিল হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আচ্ছা, প্রকৃতি খারাপ আছে, এটা অস্বীকার করার উপায় নেই, বাট সময় এগুলো ঠিক হয়ে যাবে। বাট অস্ত্রগুলো উদ্ধার করা আমার মনে হয় উচিত, কারণ বাংলাদেশে আপনি দেখবেন যে বাংলাদেশে গোয়েন্দাদের নানা সমালোচনা আমরা করি, বাট তারা কিন্তু অনেক সফলতাও দেখায়। বড় বড় কিলারদের হঠাৎ করে ধরে ফেলে। এবং আরেকটা বিষয়, উনি আইনজ্ঞ আছেন আমি বলে, এই যে ওসমান আলীকে হত্যা করেছে যে ব্যক্তি, মোটামুটি চিহ্নিত, কিন্তু যদিও এখন সে ধরা পড়েনি, ফয়সাল নাম বোধহয় তার। তিনি কিন্তু 3টি অস্ত্রসহ এবং 17 লক্ষ টাকা সহ ধরা পড়েছিলেন, এবং তার জন্য হাইকোর্টে জামিন আবেদন করেছে। হাইকোর্ট জামিন দিয়ে দিয়েছে। আমি জানি না, হয়তো জামিন পাওয়ার অধিকার সবারই থাকতে পারে, বাট আমি জানি যে এই লোক আর্মস ধরা পড়েছে, আবার সে আর্মস ব্যবহার করবে ছাড়া পেলে। কীভাবে জামিনে আমি জানি না, আইনের কী ধারা আছে। আমি জানি যে এই লোক খুন করেছে, এখন চিহ্নিত, তারও জামিন হয়ে যাচ্ছে। এটি কারা করাচ্ছে, কেন করাচ্ছে, কিভাবে করাচ্ছে, নানা কথা আমরা শুনি। তো এটা দুর্ভাগ্যজনক। সুতরাং আমি মনে করি যে অস্ত্রগুলো 5 তারিখের পরে লুট হয়েছে, সেগুলো উদ্ধার করার চেষ্টা করা উচিত। আমি বলেছিলাম এই কারণে, কারণ গোয়েন্দা সংস্থারা কিন্তু এই তালিকা পাওয়া কঠিন কিছু না, এটা রকেট সায়েন্স না। তাদের কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় সোর্স আছে, এবং এটি কিন্তু পাওয়া সম্ভব যদি তারা ইচ্ছে করে, অর্থে মিন করে। বাট এখানে আরেকটি বিষয় আছে যে গত 15.5 বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যাদের রিক্রুট করা হয়েছে, তাদের কিন্তু ব্লাড পরীক্ষা করে রিক্রুট করা হয়েছে, তারা আওয়ামী লীগ পরিবারের কি না। দূরবর্তী কোনো আত্মীয় স্বজনও যদি অন্য দলের থাকে, তাদেরকে কিন্তু নেওয়া হয়নি। সুতরাং তারা সবাই তো আছে, কারো তো চাকরি যায় না বা এমন কিছু হয়নি। যতজন রিক্রুট হয়েছেন সবই আছে, কোনো না কোনো, হয়তো উপর থেকে কয়েকজনের শাস্তি হচ্ছে বা পালিয়ে বেড়াচ্ছেন, এই তো। এবং সেটা কিন্তু হাতে গোনা। তারপর ধরুন যে এদেশে অনেক লোক আওয়ামী লীগ করতো, ভারতে পালিয়ে গেছে কতজন, বা বিদেশ পালিয়ে গেছে কতজন? সর্বোচ্চ 50,000, এর বেশি না। কিন্তু 50,000 হবে না, আই থিঙ্ক। অন্যরা তো আছে, এবং তাদের একটা সাজানো বাগান ছিল।
লুটপাটের বাগান। আমি টাকা ইচ্ছা বিদেশ পাঠিয়ে দিলাম, আমি ব্যাংক লুটপাট করতে চাই, লুটপাট করে ফেললাম, আপনাকে পছন্দ না গুম করে ফেললাম বা মেরে ফেললাম। এই যে একটা রাজত্ব ছিল, এটি হঠাৎ করে কিন্তু তছনছ হয়ে গেছে। তো তারা আবার সেটি ফিরিয়ে আনতে চান, এবং ভারত থেকে মাঝে মাঝেই দেখবেন যে এক ধরনের আশ্বস্ত করা হচ্ছে যে আমরা আবার ফিরে আসছি, যদিও মক্কা বহুদূর, আসতে একটু সময় লাগবে। কারণ পৃথিবীর কোনো স্বৈরাচার ক্ষমতাচ্যুত হয়ে ফিরে আসার রেকর্ড কিন্তু খুব কম। একটা ব্যাপার একটু বলেন যে তাহলে এই যে অবৈধ সেটা বলি, অস্ত্রগুলো এই যে কেন এরা- উদ্ধার করা যাচ্ছে না, সম্ভব হচ্ছে না কেন? আর রাজ্জাক এভাবে একই প্রশ্ন করবো। বলছেন যে দুর্বল সরকার, তারা মিন করছেন। এই যে আজকে ঢাকা শহরে আপনি চিত্র দেখেছেন, যানজট একটা সভ্য দেশে না। আপনার কিছু হলেই আপনি নগরী যে সবচেয়ে ব্যস্ততম সড়কটি সেটি আটকে দিবেন, এটি কোনো দেশে ভাবা যায়? এটা বাংলাদেশেই আমরা দু এক মাস আগে দেখেছি একটি কলেজের ছাত্ররা রাতারাতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে চায়, ভর্তি হয়েছে কিন্তু কলেজে, কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে চায় যে আমরা বিশ্ববিদ্যালয়ে চাই, এবং সেটি করে 5 দিন পুরো ঢাকা শহর কলাপস করে রেখেছে। কিন্তু এটি কোথাও ভাবা যায় না, সরকার কোনো অ্যাকশনে, প্রধানমন্ত্রী বাড়ির দেয়াল পর্যন্ত চলে যায় আন্দোলনকারীরা, এটি তো হয় না আসলে। আমরা একটু প্রসঙ্গটা পরিবর্তন করতে চাই। আবু হেনা রাজ্জাকি, আপনার কাছে একটি আজকে সারা দিন এই আলোচনায় ছিল, সেটি হচ্ছে পোস্টাল ব্যালট বিতর্ক। পোস্টাল ব্যালটে বিএনপির যে দলীয় প্রতীক ধানের শীষ, সেটি মাঝামাঝি পড়েছে এবং সেটি ভাঁজ করলে সম্ভবত ভাঁজে পড়ে যায়, এরকম একটি জায়গা থেকে আজকে বিএনপির প্রতিনিধি দলও দেখা করেছে। মির্জা আব্বাস কথা বলেছেন, নজরুল ইসলাম খান নির্বাচন কমিশনে গিয়েছেন, এবং পুনরায় যেন এই ব্যালটটি ঠিক করা হয় সেটির জন্য বলা হয়েছে। আসলে এটি কি পরিকল্পিতভাবে করা হয়েছে? আর এটিতে আসলে সমস্যা বা সুবিধা কি, কার কি? ধন্যবাদ আপনাকে। যে শুনেন, এই যে প্রশ্নটা আপনি উত্থাপন করলেন কিংবা বিএনপির তরফ থেকে আসছে, আপনি তারটা মাঝখানে পড়ছে, আপনি বলেন তো এখানে মার্কা কোনটা আছে? সবচেয়ে প্রসিদ্ধ, সবার কাছে পরিচিত মার্কা ধানের শীষ এই মুহূর্তে, দাঁড়িপাল্লাও পরিচিত। আর কোন মার্কাটা আছে এখনো? তো যে শাপলাকলি বানাইছে মনে করেন এনসিপির, সেটাই বা কতটুকু পরিচিত? না, ওই প্রতীকটা না, না, দেখলেও বোঝা যাচ্ছে না। না, আমি বোঝা যাক বি না যাক, আপনি একটা ব্যালট, পোস্টাল ব্যালট দেশের বাইরে চলে যাবে, সেখানে ধানের শীষে মাঝখানে থাকলে বা নিচে থাকলে বা টপে থাকলে খুব কোনো এফেক্ট হয় বইলা ব্যক্তিগতভাবে আমি মনে করি না অন্তত। এখন আসেন, আমরা যদি নির্বাচনটাকে সুষ্ঠু চাই, নির্বাচনটাকে ত্বরান্বিত করতে চাই, নির্বাচন যাতে ঠিক মতো হয়, তাহলে এই ইস্যুটা নিয়ে কি আবার একটা কালক্ষেপণ হচ্ছে না? কথার কথা বলছি আমি। তা আমরা যদি নির্বাচনটা ঠিক মতো চাই, এবং আমার কাছে তো মনে হয় না এই মার্কার বিষয়টায়, আজকে যদি এখানে আওয়ামী লীগ থাকতো, টপে নৌকা, তারপরে এক জায়গায় ধানের শীষ ভাস পড়তো, এক কথা। প্রথম লাইনে দাঁড়িপাল্লা এবং শাপলাকলি আছে, ঠিক আছে, এখন তারা কিভাবে সাজাইছে, কখনো যদি অ্যালফাবেটিক্যালি সাজায় থাকে, অ্যালফাবেটিক্যালি সাজাইছে দলের নামের অ্যালফাবেটিক দিয়ে সাজাইছে না, প্রতীকের সম্ভব না, বা প্রতীকের দিয়ে, সেইগুলি যদি হয়, তাহলে এইগুলার ব্যাপারে তো আমার কাছে মনে হয় আজকে দায়িত্বশীল দলগুলো, কারণ এই নির্বাচনের আগে দলের সাথে টাইম টু টাইম কথাবার্তা হচ্ছে বলে আমরা মনে করি, সেক্ষেত্রে পোস্টাল ব্যালটের প্রশ্ন যখন আসছে, সেই ডিবেটগুলো পোস্টাল ব্যালট ছাপার আগেই করা উচিত ছিল। এখন মনে হয় ডামিটা হয়েছে, এটা আবার ঠিক আছে, কারেকশন করা সম্ভব হতো। যদি কারেকশন করা সম্ভব হয় যেহেতু করুক। ভোটের আমার বাকি কাছে আছে। মনে হয় এটা নিয়ে কেউরই ডিবেট করা উচিত। যদি ফাইনালি প্রিন্ট না হয়ে থাকে, তাহলে আমি মনে করি তারা যেখানে চায় সেটা একটা সমঝোতা করে একটা জায়গায় নিয়ে নির্বাচন যাতে ব্যাহত না হয়, টাইম ক্ষেপণ যাতে না হয়, সেটা করা উচিত। সেটা নিয়ে আমার মানে লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে এখন আপনি লেভেল আগেবারও প্লেইং বলছিলেন। ফিল্ডের কথা একটা আসি। যেমন ভাই বলছে প্রথম আলো জ্বালাই দিছে, এটা তো কেউ সমর্থন করবে না, কোনো বিবেকবান লোক সমর্থন করবে না। জি। কিন্তু আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন যে ভায়োলেন্স বলছে, যেটা মব জাস্টিস না, মব ভায়োলেন্স। আচ্ছা, আপনি যদি মিডিয়ার দ্বারা ভায়োলেন্স ধরেন, এই প্রথম আলো কি লিখছিল গ্রেনেড হামলার পরে? যে গ্রেনেড হামলা করেছে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, দিস ওয়াজ দ্য হেডলাইন। তার মানে আমরা জাস্টিফাই করছি। কথা আমার সেখানে না, কথা হচ্ছে যে পুলিশ রিপোর্ট হয় নাই, কিছুই হয় নাই, আপনি লিখে দিলেন। আপনি যে লিখে দিলেন, এটা তো মিডিয়া ভায়োলেন্স হয়েছে, আপনি এস্টাবলিশ করে দিলেন। আপনি কিসের উপরে লিখলেন? একটা ঘটনা ঘটছে, কারা ঘটবে তদন্ত হবে, তারপরে এটা সলিউশন কি আগুন দেওয়া? আমি তো এই আগুনে যাচ্ছি না, এই ঘটনা তো বহু আগের কথা বলছি। সেগুলোর ক্ষোভ হিসেবে পরে আগুন দেবে। আমি কি বলছি, আপনি না, বলতে জানতে চাচ্ছি। আমি আপনাকে জানতে চাইবেন কেন? মানে আপনার তো
আপনি মিডিয়ারও তো কিছু রেসপন্সিবিলিটি আছে। আসেন এরপর ফাইন্যান্সিয়াল ভায়োলেন্স কোনটা? এই যে ব্যাংক তসরুপ করলো, ইসলামী ব্যাংক যারা লুট করছে, ওই সরকারের সময় করছে, সরকার শেল্টার দিছে, কিন্তু যারা করছে তারা তো লোকগুলো আছে, তাদের কি কোনো প্রপার্টির হ্যাম্পার হয়েছে? তারা বহাল তবিয়ত আছে, আমরা জানি তাদের সম্পত্তি কারা পাহারা দিচ্ছে। তাহলে এটা তো আপনার ফিনান্সিয়াল ভায়োলেন্স। তারপর যদি আসেন সাংবিধানিক ভায়োলেন্স, কোনটা? রাতের দিনের ভোট রাতে দিয়ে আপনি যখন ঘোষণা করতেছেন কে চিফ ইলেকশন কমিশনার, এটা কি ভায়োলেন্স না? তো আপনি এত ভায়োলেন্স 15 বছর করার পর আপনি 5ই আগস্টের পর সব লোকগুলোকে ফেরেস্তা ভাবতেছেন। আমি আশ্চর্য হয়ে যাই যে আপনি 5ই আগস্টের আগে যারা আমরা শয়তান ছিলাম, আমরা 6ই আগস্ট থেকে সব ফেরেস্তা হয়ে যাব, এটা আপনি এত দ্রুত কিভাবে ভাবেন? বাংলাদেশে এই একটা মাত্র ইলেকশন হতে যাচ্ছে, যেই ইলেকশনের আগে সব আপনার নষ্ট হওয়া। যেমন ধরেন কেউ কেউ বলে শাহাবুদ্দিন সাহেবের আমলে নির্বাচন হয়েছে, অন্যান্য কেয়ারটেকার নির্বাচন হয়েছে, সেখানে কিন্তু সরকারের বদল হয়েছে। প্রাতিষ্ঠানিক যত প্রতিষ্ঠান বলেন, পুলিশ বলেন, আর্মি বলেন, সিভিল বলেন, সব ইনট্যাক্ট ছিল। এই একটা মাত্র সরকার আসার পর বায়তুল মালের খতিব পালায়ে গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায়ে গেছে, বিচারপতিরা পালায়ে গেছে, পুলিশ পালায়ে গেছে, তারপরে ভায়োলেন্স যথেষ্ট হয়েছে। আমরা চট করে চাচ্ছি যে সব ঠিক হয়ে যাবে। 2 নম্বর হলো আপনি সব ঠিক করার জন্য 2 নম্বরটা আমরা একটু পরে নিয়ে আমরা একটু আশরাফ কায়সার সুতরাং কাছ আমি থেকে- এখন শেষ করে দিচ্ছি আপনাকে। সুতরাং এই যে আমরা যে ভায়োলেন্সের কথা বলতেছি, সেই এখন আসেন নির্বাচন প্রসঙ্গে যেটা আসছে। নির্বাচন প্রসঙ্গে আমরা পরে যাব। একটু ঠিক আছে? আলোচনা, কারণ বিরতিতে যেতে হবে তো। আশরাফ কায়সার ভাই, জি। আপনি যদি এই প্রসঙ্গে যোগ না করেন তাহলে নতুন প্রশ্ন করব। না, এই প্রসঙ্গে আমার মনে হয় অনেক আচ্ছা, তাহলে একটু। কথা হয়েছে। তাহলে নতুন প্রসঙ্গ সেটি হচ্ছে জোটের রাজনীতিতে বা সমঝোতা, নতুন টার্ম এখন রাজনীতিতে ব্যবহৃত হচ্ছে। সেটি আমরা দেখছি বিশেষ করে 11 দল, যেটি জামাতের নেতৃত্বাধীন যে জোটটি, সেটিতে আজকে সারাদিন ইসলামী আন্দোলন তারা কথা বলেছে, খেলাফত কথা বলেছে। মনে হচ্ছে তাদের ভিতরে অসন্তোষ। আপনি এই জোট মানে এই অসন্তোষ কেটে উঠে তারা দ্রুত নির্বাচনের পথে একজোটে হাঁটতে পারবে? তাদের যে নীতি, এক বাক্স ভোট পলিসি, প্রথম সাফল্য তারা কিন্তু অর্জন করেছে। এই যে 8টি ইসলামী দল কয়েক মাস একসাথে বসেছে, প্রেস কনফারেন্স করেছে এবং যৌথভাবে সংবাদ সম্মেলন করেছে, এগুলো আমাদের রাজনীতিতে একটি বড় সাফল্য। কেননা আমরা এই যে ইসলামকে ব্যবহার করে বা ইসলামের নামে যারা রাজনীতি করেন, তাদের একে অন্যের প্রতি বিদ্বেষ এবং প্রতিহিংসাও আমরা দেখেছি অতীতে। সেই জায়গাটিতে জামাত ইসলামীর নেতৃত্বে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং অন্য দলগুলো ভোটকে সামনে রেখে এই প্রথম তারা বুঝতে পেরেছে যে একসাথে এক বাক্সে ভোট পড়লে তাদের একটি সম্ভাবনা তৈরি হয়। দ্বিতীয়, এই জোটের সাফল্য তৈরি হয়েছে 2-4 জন মুক্তিযোদ্ধাকে, যারা আবার বলেছেন যে জামাত এখন পরিচ্ছন্ন হতে শুরু করেছে, জামান, কর্নেল অলি, পরিশুদ্ধ হতে শুরু করেছে, 71-এর গন্ধ বা রক্ত তাদের গা থেকে হয়তো একটু কমছে। এটি জামাতের জন্য একটি বিরাট সাফল্য। তৃতীয় যেটি হয়েছে, এনসিপির মতো গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী দল বা নেতৃত্ব দেওয়া দল, তাদেরকেও তারা দলে পেয়েছে। ফলে আপনি তো আর কি চান? ইসলামিস্টরা আছে, তরুণরা আছে, মুক্তিযোদ্ধারা আছে, কিন্তু তাতে করে এই জোটের যে এককভাবে চলা 11 দল, সেটি আমরা খুব একটা সহজ হতে দেখছি না। আপনি আজকে যেটি মনে হচ্ছে যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হয়তো জোটে থাকবে না, অথবা তারা একটি জোট গঠনের ডাক দিবে, অথবা তারা একক নির্বাচন করবে। আপনি মনে রাখবেন যে আরও অনেক সময় কিন্তু বাকি, আরও অনেক কিছু ঘটতে পারে। এখান থেকে বেরিয়ে গিয়ে কেউ বিএনপি জোটেও যুক্ত হতে পারে। অন্য জোটে আমরা যে কাণ্ডটি দেখলাম সেটি হচ্ছে যে দল বিলুপ্ত করে আমরা কোনো নেতাকে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করতে দেখলাম। দেখুন, আপনি যখন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হন, আপনি অন্য দলকে বিলুপ্ত হতে সাহায্য করছেন কেন? তাকে বরঞ্চ আপনি জোটের সঙ্গে করতে পারেন, সে তার প্রতীক নিয়ে দাঁড়াক। আমরা তো চাই বিএনপি, জামাত, এইসব দলের বাইরে আরও 10টি দল দাঁড়াক। তারাই তো চায় না। না, তারা চায় না। এখন তাহলে কেন চায় না? এই জন্য চায় না, সে রাজনীতি করে বড় হতে চাচ্ছে না, সে নেগোশিয়েট করে বড় হতে চায়, সে জোটের সঙ্গে হয়ে বড় হতে চায়। আপনাকে এতদিন তারা যেই রাজনীতির কথা বলেছে সেটি বাদ দিয়ে সে একটা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির অংশ হয়ে চলে যেতে চায়। আশরাফ কায়সার ভাই, আপনার কাছে যে প্রশ্নটি, যে ব্যাপারে আপনি কথা বলছিলেন যে নিজস্ব প্রতীকে রাজনৈতিক দলগুলো, ছোট ছোট দলগুলো ভোট করতে চায় না। দেখুন, আমরা যে গণতান্ত্রিক রাজনীতির কথা বলি বা রূপান্তরের কথা বলি, সেখানে তো আপনার বহু মত, বহু রাজনৈতিক দল থাকার কথা। কিন্তু নির্বাচন ঘনিয়ে এলে
আমরা তাদেরকে বিলুপ্তির পথে যেতে দেখি, তাদেরকে অনৈতিক জোট করতে দেখি, এবং 11 দলের ঘটনা আমরা আলাপ করলাম। আমরা বিএনপির জোটে এরকম অনেক উদাহরণ দেখতে পাচ্ছি। এমনকি 11 দলে যেহেতু ইসলামপন্থীরা এক হয়েছে, বিএনপিও এরকম ইসলামপন্থীদের একটি গ্রুপকে 4-5টি আসন ছেড়ে দিয়েছে। তো সাধারণ একজন নাগরিকের পক্ষে বোঝা মুশকিল যেটি রাজনৈতিক জোট নাকি নির্বাচনী জোট নাকি ক্ষমতায় যাওয়ার জন্য জোট। এইখানে কিন্তু যে আমরা যে অতীতে দেখতে পেতাম যে মানুষ রাজনীতি বিযুক্ত হয়ে গেছে, বর্তমানেও কিন্তু তাই। মাঠটি খালি হয়েছে, একটি শক্তি পালিয়ে গেছে, কিন্তু আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচিকে প্রকাশ্যে না এনে আমরা একটা জোটের ভিতর দিয়ে যে কোনো উপায়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছি। এই যে ধরেন জামাতে ইসলামী, আজকে আমির বলেছেন যে তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন না, প্রচলিত আইনে দেশ চালাবেন। এবার বলুন তো আপনি, নারীদের কয় ঘন্টা দিনে কাজ করবে আর সপ্তাহে কয় ঘন্টা কাজ করবে, এটি প্রচলিত আইনে কি বলে? জামাতের আমির কয়েক মাস আগে বলেছেন যে উনি 5 ঘন্টা কাজ করবে। তাহলে উনি কোন আইনে বললেন? উনি বাংলাদেশের আইন লঙ্ঘন করে উনি এমন সব কথা বলেছেন যাতে মানুষের ধারণা হয়েছে উনি শরিয়া আইনকে মাথায় রেখে কথা বলছেন। শরিয়া আইনে তো 5 ঘন্টা কাজ করার কথা আছে। না, আমি বলছি যে নারীদের ব্যাপারে অনেক কিছু আছে যেগুলো উনি বাংলাদেশের শাসনতন্ত্রের অন্তর্ভুক্ত না, কাজে ওনাদেরকেই পরিষ্কার করতে হবে। দেখুন, আমি মনে করি যে সে যদি এখন কি পরিষ্কার হলো? মনে হয় না। কারণ আপনি একটা জিনিস খেয়াল করেন, তার জোটের সঙ্গীরা তার সাথে কোন ঐক্যমত্যে এসছে। ধরুন 11 দলীয় জোট নির্বাচন করে বিজয়ী হলো, ক্ষমতায় গেল, তাহলে আপনি তাদের কি শাসন দেখতে পাবেন? এটা কি আপনার কাছে পরিষ্কার? আমার কাছে কিন্তু পরিষ্কার না। আচ্ছা, তারপরে স্বাধীনতার ব্যাপারে তাদের অবস্থান কি হবে? এনসিপি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে সেটার ব্যাপারে কি হবে? একইভাবে বিএনপির জোটে যে অন্য শরিকরা আছেন, তারা গণতন্ত্র মঞ্চ করে 31 দফা কিংবা 2030-র যে ভিশন শেয়ার করেছেন, সেটির আপনার ক্ষমতায় যাওয়ার পরে তার প্রায়োগিক চেহারাটা কেমন হবে? আমার মনে হয় যে ইশতেহার তো থাকবেই, কিন্তু এটি মানুষের কাছে আপনাকে সামনে আনতে হবে যাতে করে সে বুঝে শুনে আপনাকে ভোট দিতে পারে। ওকে, আমরা একদম শেষ দিকে চলে আসছি। একটু ছোট্ট করে ইলিয়াস ভাই আপনার কাছে এই বিষয়টি শুনতে চাই। সেটি হচ্ছে যে আমরা 2টি জোটের দিকে দেখছি। তো কোনো আদর্শিক জোট টোট কিছু না, ক্ষমতায় আসার চেষ্টা করছে সবাই। আপনি দেখুন যে জামাত ইসলাম হিন্দুদের নমিনেশন দিয়েছেন, জি, খুলনাতে 2 জন বোধহয়। আচ্ছা, তারপরে 1 জন নারীকে নমিনেশন দেওয়া হয়নি, এত বড় একটি দল। তারপরে জামাত এবং চরমনে যে পীর সাহেবের দল ইসলামী স্বাধীনতা আন্দোলন, যারা মোটামুটি সবসময় আওয়ামী লীগের পক্ষে ছিল, মানে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিয়েছে, আওয়ামী লীগের সেটি ঘূর্ণি প্রসঙ্গ। মানে আদর্শ মিলাতে গেলে আপনি পাবেন না, মূলত চায় ক্ষমতা যেতে। নাম দিয়েছে ওয়ান সিঙ্গেল বক্স, না তো এক বাক্স পলিসি, এটা নাম দিচ্ছে সব ইসলামী ভোট তারা পাবে, তারা কিন্তু পাচ্ছে না। একটু আগে ভাই বলেছেন যে কিছু ইসলামী দল বিএনপির সঙ্গেও গিয়েছে, সুতরাং ইসলামী সব দলগুলোর ভোট যে এক জায়গায় যাচ্ছে তা কিন্তু না। আবার দেখলাম যে এই খুব সখ্যতা আবার বিরোধ। আজকে তো সারাদিন এটি খবর ছিল যে ইসলামী স্বাধীনতা আন্দোলন আরো কি মামুনুল হক সাহেবের দল আজকে তাদের প্রেস কনফারেন্সও জামাতের করার কথা ছিল, স্থগিত করেছে। এবং আমি জাস্ট স্টুডিও ঢোকার আগে যে রিপোর্টে দেখলাম কোন পত্রিকায় যেন, যে এটা আবার ফিরে আসা বা আবার জোট হওয়া একটু কঠিনে হয়ে গেছে। তো আসলে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশ না পৃথিবীর সর্বত্রই চলে, আমি যদি ভুল না জেনে থাকি, রাজনীতিবিদদের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া। এবং আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির রাজনীতির মূল লক্ষ্য ক্ষমতায় যাওয়া এবং দুর্নীতি করা। এই যে হলফনামা দিয়েছে, আমি একটি টেলিভিশনে বলছি, একজন হলফনামা ঠিক নেই আমার মনে হয়। যে প্রার্থী আছে 2000 কতজন যেন, একজন কোথাও না কোথাও ফাঁক ফোকর আছেই। সুতরাং এখন আমরা আশা করি এর মধ্যেই আমাদের থাকতে হচ্ছে, যতটুকু আমরা ভালো পাই, যদি কিছু ভালো প্রার্থী জিতে আসে যারা গণতন্ত্রের জন্য কাজ করবে। কারণ আমাদের তো পুরো পিঠটা দেয়ালে ঠেকে গেছে, আমরা কিন্তু সবসময় বঞ্চিত হয়েছি। আমরা 71-এ মুক্তিযুদ্ধের পর যে দেশ চেয়েছিলাম পেয়েছি, যে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছিলাম আমাদের পূর্বসূরীরা, কিন্তু কি হলো, গণতন্ত্র হত্যা করা হলো বাকশাল ক্যাম্প। আমরা গণমাধ্যম কমই, আমরা 3জনই। তো সেই গণমাধ্যম কি হয়েছিল, সব বন্ধ করে দেওয়া হয়েছিল। 4টে লিফলেট পত্রিকার নামে রাখা হয়েছিল, সেদিকে আমরা চেয়েছিলাম। 90-এর গণ আন্দোলনের পর আমাদের কি প্রত্যাশা ছিল, সেগুলোকে আমরা পেয়েছি। এবারে খুব প্রত্যাশা ছিল যে এবার বোধহয় ভালো কিছু হবে, বাট এখন যেন ক্রমান্বয়ে হতাশ হচ্ছি।
একটি দল করেছিল আমাদের তরুণ বন্ধুরা, সেই দলটিও মোটামুটি জাসততাও বছর টিকেছিল, এটি এতদিন টিকলো না এবং নানা ধরনের দুর্নীতির খবর তাদের ব্যাপারে আসছে। যে জায়গাটিতে ইলিয়াস ভাই শেষ করলেন সেখান থেকেই যদি শুরু করি যে তরুণরা নতুন দল করেছে তাদের ব্যাপারে অনেক আশাবাদী, যদিও ইলিয়াস ভাই অনেকটা হতাশ, কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন যে তরুণরা বিজয়ী হয়ে আসবে। শুনে প্রধান উপদেষ্টা কি বলল বা ইলিয়াস ভাই যা বললেন এটা তো যার যার মত, বাট আমার কাছে মনে একটা জিনিস শুরু হইল, আমি জানি না এর শেষ কোথায়। টাইম ইজ দ্য বেস্ট জাজ, দেখা যাক। আর জোটের ব্যাপার, রাজনীতির ব্যাপারে একটা সিম্পল কথা বলে দিই, গণতন্ত্রের দোহাই দিয়ে আমরা নির্বাচন চাচ্ছি, কথাটা বুঝছেন? নির্বাচন চাচ্ছি কিন্তু গণতন্ত্রটাকে প্রতিষ্ঠিত establish- করতে। হ্যাঁ, তো গণতন্ত্রের দোহাই দিয়ে নির্বাচন চাই, নির্বাচনের সময় জোট বানাই কি, আমার দলে আসবা, তোমার দলের আদর্শে কিক মাইরা ছুঁইরা ফেলে যদি আসো তাহলে আমার দলের প্রতীক পাবা। তার মানে হি ইজ নট এ পলিটিশিয়ান, তার কোনো আইডিওলজি নাই, ক্ষমতায় যাও তার লোভ। আরেকটা আসতেছে কেন, আমার দলের প্রতীক পাবা না, তুমি এমনি আসো, এমনি আসার পর কি করবো, আমার দলের লোকগুলা ভোটতেছি, ওরে ভোট দিও। এটা কোন ধরনের গণতন্ত্র? তাদের কোনো রাইটই নাই যে গণতন্ত্রের নামে নির্বাচন চাওয়ারই তো রাইট নেই। এইটা যদি আদর্শ হয়, গণতন্ত্রের নাম দিয়ে তাদের নির্বাচন চাওয়ারই অধিকার নাই, কারণ আপনি আপনার দল পরিত্যাগ করে আইসার একটা প্রতীক নিচ্ছেন, আবার একজনে দল ছাড়া আসছেন, দল নিজের দল নিয়ে এসে বলতেছেন আপনার প্রতীক লাগবে না, আপনার লোকের ভোট দিতে বলেন, সেই দল আবার বলতেছে ওরে ভোট দাও। এবং এটা সেভ করার অস্ত্র কি জানেন? রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। বাংলাদেশের ইতিহাসে 53 বছর যাবৎ এই ব্লাফটা চলতেছে, এবং রাজনীতিবিদরা সকালে এক কথা বলবে, বিপদে বলবে, সেটা মাপ, অন্য কারো বেলায় মাপ নাই। আর রাজনীতিবিদের সংজ্ঞাটা কি, কি সংজ্ঞা রাজনীতি? ভোটে জিততে যাওয়ার জন্য সে কারো না কারোর সঙ্গে জোট করবে, এটা এটার কি- সাথে গণতন্ত্র Of course, conflict করে কোন আপনি জায়গায়? একটা দলের আদর্শ বিকে দিয়ে আপনি এসে পড়তেছেন এই আরেকটা দলে, তাহলে আপনি দলটা করছিলেন কি? আপনার আইডিওলজি আমার আইডিওলজি সেম না, আপনি তার মানে কি ক্ষমতাকে নেওয়া, ক্ষমতা দখল করা, রাজনীতির ক্ষমতায় উদ্দেশ্যই তো তাই, ক্ষমতায় না যাওয়া। না না না। এই যে আপনি যদি রাজনীতি আদর্শগত রাজনীতি আনেন, রাজনীতি মানেই খালি ক্ষমতায় যাওয়া, তাহলে তো অনেক বৈধভাবে আগে ক্ষমতায় যাওয়া। রাখেন, তাহলে তো অনেক আগেই, তাহলে তো যদি রাজনীতিবিদ বলেন, রাজনীতিবিদদের যদি বৈশিষ্ট্য দেন ক্ষমতায় যাওয়া, এটা রাজনীতি ক্রাইটেরিয়া হয়, তাহলে সবচেয়ে ভালো পলিটিশিয়ান কে? 84 বছর বয়সে ইউনূস সাহেব ক্ষমতায় গেছে, সে তো সবচেয়ে বড় পলিটিশিয়ান। আপনি ক্ষমতাই ধরেন, সবচেয়ে বড় পলিটিশিয়ান সে। আসিফ মাহমুদ সে তো মন্ত্রিত্ব নির্বাচন পাইছে, করে আসে। মাহফুজ আলম পাইছে। আরে নির্বাচন পরে, আপনি তো আপনি ক্ষমতায় তো যাওয়া নির্বাচন দরকার। প্রক্রিয়া নিয়ে কথা বলছেন। নির্বাচন প্রক্রিয়া নিয়ে বললাম, আপনি গণতন্ত্রের নামে নির্বাচন চান, আবার আপনি আরেক দলের আদর্শ বিকিয়ে দিয়ে আপনার দলে আইনে আপনার দলের লোকেরা বলতেছেন ওরে ভোট দে। এইটা কোন গণতন্ত্র? এটা কোন আদর্শ? বি প্র্যাকটিক্যাল, ইমোশনাল জায়গা নাই। প্র্যাকটিক্যাল বিধায় তো দল চেঞ্জ করে চলে আসতেছে। না, আর যে অন্য দল আইসে যে এই দলের প্রতীক পাচ্ছে না, আমার দলের লোক তারা ভোট দিতে বলতেছি, ওইটা কোন আদর্শ? কোন আদর্শ এটা? এই সমস্ত গপ্প মারে না, ওই একটাই অস্ত্র। রাজনীতিতে শেষ বলতে কিছু নাই। নিজের পোলার সাথে এক বিষয় নিয়ে 3 বার 3 পদের কথা কোনো বাপ যদি বলে, ওরা বলবে ইউ আর এ লায়ার, কিন্তু পলিটিশিয়ানরে বলে না, বিকজ মিথ্যাটা রন্ধ্রে রন্ধ্রে। আমরা আমরা আশা করি যে রাজনীতির এই গুণগত পরিবর্তন আসবে এবং